অশান্ত বাংলাদেশ, নেভেনি অশান্তির আগুন। হিন্দুদের প্রতি অত্যাচার কিন্তু অব্যাহত রয়েছে। প্রায় প্রত্যেক দিনই আসছে ভাঙচুর এবং হতাহতের নানান খবর। গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির। এ ঘটনার পরই ভয়ঙ্কর হিংসা ছড়ায় গোটা বাংলাদেশে। এরই রোষ গিয়ে পড়ে দীপু নামে এক সংখ্যালঘু হিন্দু যুবকের ওপর। ময়মনসিংহের মোকামিয়াকান্দা গ্রামের বাসিন্দা দীপু গত 2 বছর ধরে ভালুকার একটি কারখানায় কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাত 9:30 নাগাদ কারখানায় হঠাৎ করেই একদল বিক্ষোভকারী চড়াও হয়, চলে ভাঙচুর। প্রত্যক্ষদর্শীদের দাবি, টেনে হিঁচড়ে কারখানার বাইরে বের করে আনা হয় দীপুকে। এরপর গণপিটুনি দেওয়া হয় তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপুর। এরপর তার দেহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। গাছে বেঁধে ধরিয়ে দেওয়া হয় আগুন। এই খবর কিন্তু ইতিমধ্যেই আপনারা পেয়েছেন। সঙ্গে চলে স্লোগান। গোটা ঘটনায় স্তম্ভিত সভ্য সমাজ। দিন কয়েক ধরেই ইউনূসের দেশের কাণ্ড কারখানা নিয়ে উদ্বিগ্ন সকলেই। আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি নষ্ট হচ্ছে সে দেশের। জ্বলে পুড়ে খাক বাংলাদেশ। 2 সেরা দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের অফিসও কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়। অন্ধ উন্মত্ত রক্তলোলুপ জনতার উল্লাস দেখেছে দেশবাসী। দেখা গেছে শয়ে শয়ে যুবকের বাধাহীন লুটপাট তাণ্ডব। ঘণ্টা দেড়েক ধরে প্রথম আলো পুড়িয়ে সেই জনতা এগিয়ে যায় এই সংস্থারই ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের দিকে। 71-এর মুক্তিযুদ্ধ শেষে স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সেই অবিস্মরণীয় উক্তি, এই দেশটা কি মানুষের বসবাসযোগ্য হবে? যা চলছে বিগত 1.5 বছর ধরে, এই পরিপ্রেক্ষিতে কি সত্যি তা সম্ভব হবে কোনোদিনও? এমনটাই তো এখন মনে হচ্ছে। এ কেমন সোনার বাংলা দেখছে বিশ্ব? 1.5 বছর ধরে চলছে হিংসা, হিন্দুদের ওপর অত্যাচার চলছে, বাদ যাচ্ছে না ছোট শিশুরাও। গালিগালাজ দিয়েছে, চলছে আক্রমণ। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শঙ্কা জোরালো হয় ধর্মান্ধ মৌলবাদী নেতাদের হুঙ্কারে। বারবার শোনা গিয়েছে প্রথম আলো এবং ডেইলি স্টার বন্ধ করে দিতে হবে, ছায়ানট উদীচীদের নির্মূল করতে হবে। যেভাবে ছায়ানট ভাঙচুর চলেছে, গানে গানে সংহতি সমাবেশের ডাক দিতে দেখা গেছে, আর সংস্কৃতিপ্রেমী মানুষকে ধিক্কার দিতেও শোনা গেছে সেই দেশে। এদেশে বহু সংস্কৃতি অনুরাগীরা প্রতিবাদ জানিয়েছেন। এত কিছুর পর হাদি মৃত্যুর রাতে জনতা ধেয়ে আসে গণতন্ত্রের 4র্থ স্তম্ভের দিকে। কণ্ঠরোধ করার চেষ্টা ক্রমাগত চলছে। বৃহস্পতিবার রাত 10টা থেকে সরকার, সেনা, পুলিশ কর্তাদের বারবার যোগাযোগ করা হয়েছে, কিন্তু কেউ শোনেনি, তৎপরও হয়নি। দায়িত্ব পালনে ব্যর্থ সরকার। সব ছাড়খাড় হওয়ার পর শেষে নড়ে চড়ে বসেছে তারা। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বাণীও শোনা যায়, পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন। হিংসা বন্ধে কেন তিনি ব্যর্থ? শুধু বৃহস্পতিবার রাতে নয়, গত 1.5 বছর ধরে বারবার বহু স্থানে বহু আক্রমণ এবং লুটতরাজের যে ঘটনা, সেক্ষেত্রে এমনকি ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে যে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে পোড়ানোর সময় কেন তিনি তার সরকার নির্বাক হয়ে রইলেন? ঠুটো জগন্নাথের মতো সমস্তটা তারা দেখলেন। সেসব প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই দানা বাঁধছে। হাসিনা বিদায়ের পর ইউনূস প্রশাসনের সৌজন্যে বাংলাদেশ এখন মগের মুলুক। পদ্মাপাড়ের এহেন বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে সঙ্গীত শিল্পী আরমান ওস্তাদ রশিদ খাঁর পুত্র তার একাধিক অনুষ্ঠান কিন্তু বাতিল করেছেন তিনি। সরকারি উদ্যোক্তাদের অনুষ্ঠান বাতিলের কথা জানিয়ে দিয়েছেন। বলা ভালো, মৌলবাদীদের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তিনি তার এই অনুষ্ঠান বাতিল করে। তার মন্তব্য, সাধারণত আমি 2টো জিনিস নিয়ে চিন্তিত। ওখানে যেভাবে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে সেটা ভীষণ অনৈতিক। দ্বিতীয়ত, যেভাবে ওরা বাদ্যযন্ত্র ভাঙচুর করেছে, হারমোনিয়াম, তবলা সহ একাধিক বাদ্যযন্ত্র ভেঙেছে, তা সত্যি নিন্দনীয়। একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমার বিশ্বাস, মা সরস্বতীর বাস আমাদের বাদ্যযন্ত্রে। পুজোর সময় মায়ের পায়ে আমরা বাদ্যযন্ত্রকে অর্পণ করি, আর সেখানে ওরা আক্রমণ সেনেছে। সেখানেই আমার ভীষণ রাগ হচ্ছে। আমি জানি না কেন বাংলাদেশের সঙ্গীত শিল্পীরা এহেন ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে আওয়াজ তুলছেন না সেভাবে। যেভাবে বাদ্যযন্ত্রের ওপর আঘাত হানা হয়েছে, সেটা তো ওদেরও অপমান। বাংলাদেশের আমজনতার এহেন বর্বর নারকীয় কর্মকাণ্ডের সমালোচনাতেও সরব হয়েছেন তিনি। রশিদ পুত্র আরমান খান তিনি আরও বলেছেন যে বাংলাদেশের এহেন বর্বর রূপ দেখে মনে হচ্ছে না যে ওখানকার আমজনতা আর সন্ত্রাসবাদী।
তাদের মধ্যে কোনো রকম কোনো ফারাক আছে। হিন্দু মুসলিম ধর্মের ঊর্ধ্বে গিয়ে যতদিন না এরা নিজেদেরকে মানুষ বলে ভাবছে ততদিন এই হিংসা বাংলাদেশে চলবে, এমনটাই মনে করেন আরমান খান। নিজেদের চিন্তা ভাবনার জন্যই কোনোদিন বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে না যদি এইরকম ভাবনাই চলতে থাকে। এহেন পরিস্থিতিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে জীবনে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে পা রাখবেন না তিনি। লাগাতার ভারত বিদ্বেষ, সংখ্যালঘু হিন্দুদের ওপর এই যে নির্যাতন চলছে, দু দেশের শিল্পীদের পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়টাও কিন্তু ব্যাহত হচ্ছে। অনেকেই অনুষ্ঠান করতে যেতে ভয় পাচ্ছেন। সে কথা শিলমোহর বসিয়ে আরমান আরও বলেছেন যে ঠিক পাকিস্তানের সঙ্গে এ কারণেই সম্পর্কের অবনতি হয়েছে। ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া এবং মৃত্যু, প্রথম আলো, ডেইলি স্টারের তাণ্ডব, দীপু চন্দ্র দাসকে হত্যা, বিএনপি নেতার বাড়িতে আগুন, এই সমস্ত ঘটনা একের পর এক ঘটনা ঘটানোর কি প্রাথমিক লক্ষ্য তারেক ফিরেছেন তার প্রত্যাবর্তনের পথে কাঁথা বেছানো? এরকম প্রশ্ন কিন্তু অনেকেই তুলছেন। না হলে কি এই যে গোটা অরাজক একটা ব্যবস্থা, যে অরাজকতার মাত্রাকে বাড়িয়ে নির্বাচনকে স্থগিত করে দেওয়া একটা লক্ষ্য? সত্যের পথে থেকে সাহসী না হলে পরবর্তী আঘাতের থেকে রবীন্দ্র নজরুল এবং লালনের বাংলাদেশকে যে বাঁচানো একেবারেই সম্ভব না বা কঠিন হয়ে পড়বে, আরো ভয়ঙ্কর হবে পরিণতি, সেটা তো বোঝাই যাচ্ছে। ধর্মের ওপর গিয়ে সংস্কৃতির মঞ্চে ঐক্যের ডাক দেওয়া হয় যে অঙ্গনে, সেখানে অন্ধত্বের আস্ফালন লক্ষ্য করা যাচ্ছে, যে কারণেই এই পরিণতি বলে মনে করছেন আপামর সংস্কৃতি অনুরাগীরা। রশিদপুত্র আরমান এবং তার প্রতিবাদের মাধ্যমে চান নতুন সকাল ফিরুক প্রাণের প্রিয় বাংলাদেশে। অনুষ্ঠান বাতিলে যেভাবে প্রতিবাদ জানিয়েছেন আরমান, তাতে কি মনে করেন আপনারা? অবশ্যই জানান আপনাদের মতামত।